শুনতে চাই ইনক্লুসিভ নির্বাচন, মানে অন্তত আওয়ামী লীগ যে থাকবে না সেটি এখন পর্যন্ত বাস্তবতায় বোঝা যাচ্ছে জাতীয় পার্টিকেও মানে থাকতে দেয়া হবে না, এরকম একটা প্রচেষ্টা আছে। সেদিকে গেলে কেমন হবে? আপনি বলছিলেন এক এক দলের স্টেক এক এক রকম ভাবে এখন নির্বাচন ঘনিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে। আমি একটু এটাও যুক্ত করে দিই, আপনি একসাথে সবগুলো পুরো মূল্যায়নটা শুনি যে শাপলা প্রতীক যখন পেল না, ইসি জানিয়ে দিল এনসিপি পাবে না, তখন সার্জিস আলমের যে ফেসবুক পোস্ট, তিনি বলছেন এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নাই, না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। এই দেখে নেবার বার্তাতেও আসলে কি বার্তা যায় নির্বাচন নিয়ে অনেকগুলো প্রশ্ন, জহিরুল আলম। দেখেন, এগুলো কিন্তু ধরেন এক ধরনের গায়ের জোরের কথাবার্তা। এখানে স্বাভাবিকভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এটা দেখে আসছি যে মানে অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার, বিশেষ করে এনসিপি এবং তাদের উপরে যে মানে ইন্টারিম গভর্নমেন্টের যে একটা আনুকূল্য বা আশীর্বাদ রয়েছে, সেটা নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে। কাজেই তারা তো নিজেদেরকে একটা প্রধান শক্তি হিসেবে আগামী হুম। সংসদ বা আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকাটা আসলে তারা মোটামুটি নিশ্চিত হতে চায় যে তারা যে মিস্টার নোবডি হতে চায় না আসলে এই মানে সামনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সেই জায়গাটা যদি ভোটের মাধ্যমে যদি নির্ধারিত হতে হয়, আমি মনে করি না যে এখনকার যে বাস্তবতা বা যে জরিপগুলো দেখা যাচ্ছে সেগুলো তো ইন্ডিকেট করছে না যে এনসিপি ব্যাপক জনপ্রিয় দল হিসাবে মানে রাজনীতির মাঠের মধ্যে বিরাজ করছে। আবার জামাত ইসলামী যে পরিমাণ তারা হয়তো কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনে তারা ভালো করেছে, সেটার আঙ্গিকে মনে হচ্ছে যেন তারা মনে হয় বিরাট কোনো একটা রিমার্কেবল মানে নির্বাচনী সাফল্য। কিন্তু জামাত ইসলামীর অতীত নির্বাচনী সাফল্য কিন্তু রিমার্কেবল নয়। তারাও কিন্তু সামনের নির্বাচনে যে বিরাট কোনো একেবারে বা ভূমিধস কোনো নির্বাচন নিয়ে জয়ী হবে এমনও কোনো কিন্তু রাজনৈতিক বার্তা বা ইঙ্গিত কিন্তু আমরা দেখছি না। কাজেই একটা সুনির্দিষ্টভাবে যে বা আপনার রাজনৈতিক সমর্থনের দিক থেকে ধারণা করা যায়, সবাই বলছেন যে বিএনপি সামনের নির্বাচনে যদি একটা ব্রুড বা সংখ্যা বা একেবারে মানে ব্রুটাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি আপনার সংসদে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই দলগুলোর যে মানে ভূমিকা, সেগুলো অনেক কোণঠাসা হয়ে যেতে পারে। সেই আতঙ্ক থেকে কিন্তু তারা আসলে এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপির উপরে। এবং বিএনপিও চিন্তা করছে হয়তো যে এই দলগুলোকে যদি সঙ্গে না নিয়ে তারা আগামী দিনে সরকার গঠন করে, সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হবে। কাজেই সামনে যে নির্বাচনটি হবে সেটি কতখানি জনগণের পার্টিসিপেশনে এবং তাদের উইলের রিফ্লেকশন হবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। কারণ আসন ভাগাভাগির আলোচনাটা কিন্তু চলছে। আসন ভাগাভাগির আলোচনা হয়তো এগুলো স্পেকুলেশন, কিন্তু অনেক দেখলাম যে একটা পত্রিকার খবর দিয়ে বলা হয়েছে যে এটা মিথ্যা খবর। ভারতীয় একটা পত্রিকায় বলা হয়েছে যে যে জামাতের সঙ্গে একটা আসন হুম। ভাগাভাগির কথা বলা হয়েছে। হ্যাঁ, এগুলো মির্জা ফখরুলের সাক্ষাৎকার। স্পেকুলেশন, কোনো হুম। সন্দেহ নেই। কিন্তু এই আলোচনা তো গত 1 বছর ধরেই চলছে যে এনসিপি কে কতটি আসন দিলে তারা খুশি হবে বা জামাত কতটি আসন পেতে পারে। সেই হিসেবে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা সমঝোতা নির্বাচন হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। কাজেই সেই নির্বাচনটি আমরা যে নির্বাচনের কথা বলে আসছি, যেখানে মানুষ মানে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং তার কনসেন্টের ভিত্তিতে একটা সরকার পরিচালিত হবে। কনসেন্ট বলতে পিপলস কনসেন্টের ভিত্তিতে সরকার পরিচালিত হবে, তাদের ভোটের মাধ্যমে সরকার পরিচালিত হবে, সরকার গঠিত হবে। সেটা নিয়ে কতটা মানে সে ধরনের নির্বাচন কতটা মানে অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু এই হুম। মুহূর্তে কিন্তু বলা মুশকিল। কাজেই জি। দলগুলো চেষ্টা করছে যে তাদের একটা মানে পাইটার একটা শেয়ার তারা নিশ্চিত করতে যাচ্ছে, এবং তারই অংশ হিসেবে ধরেন সার্জিস আলম, হয়তো এখন সার্জিস আলম বলছে, এক এক সময় এক একজন বলে, আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা শুনেন বা আপনি হাসনাত আবদুল্লাহর কথা শুনেন, তারা কিন্তু এই কথাগুলো কিন্তু বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না। এবং বিএনপির উপরে কিন্তু নানাভাবে দোষারোপ করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে বিএনপিকে একটু কোণঠাসা করা, বিএনপিকে একটু চাপের মধ্যে রাখা, যাতে করে বিএনপি আরো ইনক্রিজিংলি ছাড় দেওয়ার মানসিকতা তৈরি জি। হয়।